নাবিহাকে বাড়িতে নামিয়ে দিয়ে কিয়ান নীলার বাড়ির সামনে গাড়ি থামায়। বাড়ির গেটে নীলার বাবা আগে থেকেই মেয়ের অপেক্ষায় পায়চারি করছেন। নীলাকে আসতে দেখেই তিনি দ্রুত পায়ে এগিয়ে আসেন। কিছু বলতেই যাবেন, তখনই মেয়ের হাতে ব্যান্ডেজ দেখে তিনি আতঙ্কিত হয়ে বলেন, কি হয়েছে তোর? এই আঘাত কিভাবে হলো? কিছুই হয়নি বাবা, আমি ঠিক আছি। ব্যথা কিভাবে পেলি? আজ আবার স্কুটি অ্যাক্সিডেন্ট করেছিস? স্কুটি কোথায়? কিয়ান পেছন থেকে এসে বলে, আমি লোক লাগিয়ে স্কুটি সার্ভিসিংয়ে পাঠিয়েছি, তারা ঠিক করে সোজা বাড়িতে পাঠিয়ে দিবে। কিয়ানকে দেখে তিনি কৃতজ্ঞতার সুরে বলেন, তোমাকে অনেক ঝামেলায় ফেলে দিলাম বাবা, আমার অনেক উপকার করলে তুমি। একমাত্র মেয়ে আমার, কোনো খবর না পেয়ে বাধ্য হয়ে তোমায় ফোন করেছিলাম। কিয়ান সরাসরি বলে, একমাত্র মেয়ে বলে এত আদরে মাথায় তোলা ঠিক হয়নি আঙ্কেল, ও দিন দিন বেয়াদব হচ্ছে। একটু শাসন করবেন প্লিজ, তাহলে একটু যদি শান্ত ভদ্র হয়। কিয়ানের কথা শুনে নীলা রেগে তার দিকে তাকায়, বিড়বিড় করে বলে, সাহায্য করে যাও, একটু ভদ্রলোক ভেবেছিলাম। আমার সেসব ভাবনায় জল ঢেলে দিল, জন্মের খাটাস লোক একটা। নীলার বাবা একটু অপ্রস্তুত হয়ে বলেন, তোমার কথা বুঝেছি বাবা, তবে আমি তো একজন বাবা। আমার মেয়ের তিনকুলে আমি ছাড়া আর কেউ নেই। যেদিন বাবা হবে সেদিন বুঝবে বাবাদের কত দায়িত্ব। নীলা ঠোঁট ফুলিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। রফিকুল সাহেব একটু হেসে বলেন, মেয়েটা বড় আর হলো না, তাই আমিও ওকে নিয়ে এখনো সেই ছোট্ট মেয়েটা দেখতে পাই। তারপরই তিনি ভোল পাল্টে বলেন, তবে ছোটদেরও শাসন করতে হয়, আমিও তাই করব। সব বিষয়ে ছাড় দেওয়া ঠিক নয়। আজকে আমাকে যা টেনশনে ফেললো তার জন্য বকুনি তো খাবেই। নীলা মুখ গোমরা করে বাবার কাছ থেকে দূরে গিয়ে দাঁড়ায়। কিয়ান একটা ক্লান্তির শ্বাস ফেলে বলে, আমি তাহলে আজ আসি আঙ্কেল, অনেক দেরি হয়ে গেল, অনেকটা রাস্তা যেতে হবে আমাকে। রফিকুল সাহেব হাত ঘড়িতে দেখেন রাত 9টা বেজে গেছে। কিয়ানের বাড়ি পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই তিনি বলেন, অনেকটা দেরি হয়ে গেছে কিয়ান, আজকে আমাদের এখানেই থেকে যাও, সকালে এখান থেকে সোজা ভার্সিটি চলে যাও। না আঙ্কেল, সেটা সম্ভব না। এভাবে না করো না বাবা, বাড়ির ভেতরে আসো। কিয়ান আর না করতে পারে না। নীলা দ্রুত গিয়ে বাড়ি থেকে তার ব্যাগটা নিয়ে আসে। ব্যাগের ভেতর বিড়াল দুটো জড়সড়ো হয়ে বসে ছিল। নীলাকে দেখেই তারা ডাকতে শুরু করে। নীলা ব্যাগ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে প্রবেশ করে। বিড়ালের আওয়াজ শুনে রফিকুল সাহেব বলেন, এই বিড়ালের আওয়াজ শুনলাম মনে হয়, বাড়িতে বিড়াল ঢুকলো নাকি? নীলা খুশি বলে, হ্যাঁ বাবা, একটা নয় দুটো ঢুকেছে। তাকে বিড়াল দুটো দেখাতেই তিনি রেগে বলেন, এখনো নিজের দেখভালই করতে পারে না, সে আসছে বিড়াল পালতে। যা বাহিরে রেখে আয়, বাচ্চা এগুলো বাহিরে রাখলে মারা যাবে। আমি সত্যিই পালতে পারবো, আমি একজন ভালো মা হয়ে দেখিয়ে দিব, প্রমিস। রফিকুল সাহেব হাল ছেড়ে দেন। মেয়েটা সত্যিই বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন, এখন বিড়ালের মা হওয়ার জন্য পাগল হয়েছে। তিনি কিয়ানকে নিয়ে গেস্ট রুমে যান। নীলা তার বাবার নীরবতা দেখে তাকে সম্মতি ভেবে খুশিতে রুমে চলে যায়। রুমে গিয়ে বিড়ালগুলোকে বিছানায় রাখতেই তারা ডাকাডাকি শুরু করে, আরে বাচ্চারা একটু শান্ত হ, আমি ফ্রেশ হয়ে এসেই তোদের খাবার দিব, চুপ থাক বাচ্চারা। তবে বিড়াল তো আর মানুষের ভাষা বোঝে না। তাদের ক্রমাগত ডাকাডাকিতে নীলা রেগে বলে, খারাপ সন্তান তোরা, মাকেও শান্তি দিস না, বেয়াদব গোলুমনু। ধ্যাৎ, এখন আমিও ওই খাটাসদের মতো বেয়াদব বলা শুরু করেছি, তোর যন্ত্রণা। নীলা বিরক্ত হয়ে রান্নাঘরে যায়। সেখান থেকে ছোট্ট দুটো বাটিতে করে দুধ এনে বিড়াল দুটোকে খেতে দেয়। সাথে সাথে বিড়াল দুটো খাবারের উপর হামলে পড়ে। তাদের দিকে নীলা অসহায় সুরে বলে, বেচারাগুলো কতদিনের অভুক্ত যেন, খা, বেশি করে খেয়ে দ্রুত সুস্থ হয়ে যা। নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোয়। ভাগ্যিস সে খাবারের আগে বিড়ালদের বিছানা থেকে মাটিতে নামিয়ে দিয়েছিল, তারা মারামারি করতে গিয়ে বাটি উল্টে ফেলে রেখেছে। নীলা একটু বিরক্ত হলেও বিড়ালগুলোর মায়াবী চেহারা দেখে গলে যায়। ফ্লোর ম্যাপ এনে ফ্লোর পরিষ্কার করতে থাকে। রফিকুল সাহেব কিয়ানকে ফ্রেশ হতে বলে মেয়ের রুমের দিকে আসছিলেন। রুমের সামনে গিয়ে নীলাকে কাজ করতে দেখে তিনি চমকে ওঠে। তার মেয়ে এসব ঘরোয়া কাজের কিছুই পারে না, করা তো দূরের কথা। সাপ্তাহিক ছুটির দিন একজন কাজের মহিলা এসে তাদের সব কাজ করে দিয়ে যায়, আর রান্না তো রফিকুল সাহেবই করেন। আজ বিড়ালের জন্য নিজের মেয়েকে কাজ করতে দেখে তিনি অবাকই হন, তবে মেয়েকে কিছু না বলে তিনি চলে যান। এদিকে কিয়ানের ঘেমে নিয়ে অবস্থা খারাপ, তাই সে গোসল করার কথা বললে রফিকুল সাহেব তার একটা টি শার্ট আর লুঙ্গি দিয়ে যান, কারণ ওনার প্যান্ট কিয়ানের হবে না। লুঙ্গি দেখে কিয়ান মুখ কুঁচকে নেয়। সে লুঙ্গি পরতে বড্ড অনাগ্রহী, তবে আর কোনো উপায় না পেয়ে তাকে এটাই পরতে হয়। সে যখনই এই ড্রেস আপে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই নীলা পেছন থেকে তাকে দেখে চিৎকার করে বসে, বাবা চোর এসেছে বাসায়, চোর চোর। কিয়ান দ্রুত পায়ে এগিয়ে এসে তার বুক চেপে ধরে বলে, চুপ, আর একবার চিৎকার করলে খবর আছে। যা চিৎকার জুড়েছে, বাহিরের সব মানুষ
এক করে ফেলবে। নীলা মুখ ছাড়িয়ে হাঁ করে কিয়ানকে উপর থেকে নিচে দেখতে থাকে। অবাকের সুরে বলে, এ মা, একই অবস্থা আপনার স্যার? আপনাকে তো এখন সত্যিই মাঝবয়সী পুরুষদের মতো লাগছে। একটু পেট উঁচু থাকলে আমি সুহানকে আপনার বুড়ো হওয়ার প্রমাণ দিয়ে দিতাম। কিয়ানকে দেখতে দেখতে সে মুখ টিপে হাসতে থাকে। কিয়ান অপ্রস্তুত হয়ে বলে, শাট আপ, এই বুঝি তোমার আতিথেয়তা? বাড়িতে মেহমান ডেকে তাকে অপমান করছো? আমি তো আপনাকে ডাকিনি, বাবা ডেকে এনেছে। এখানে এনে আপনাকেও বাবার মতোই বানিয়ে দিয়েছে। কিয়ান এবার রেগে বলে ওঠে, একটু আগে যে নিজেকে বিড়ালের মা বলছিলে, তখন মায়েদের বয়সের কথা মনে ছিল না? আমি মা হলেও সুইট কিউট ইয়াং মা, আর আপনাকে তো আমার বিড়ালটাও বাবা ডাকতে রাজি হবে না। আমি তোমার বিড়ালের বাবা হতেও চাই না, হতে চাইলেও আমি বানাতাম না। ওদের এসব বুড়ো বাবা মানাই না। রফিকুল সাহেব চেঁচামেচি শুনে এদিকে এগিয়ে আসে। নীলা তখন চিৎকার করছিলে কেন? কিয়ান আর নীলা ওনাকে দেখে থেমে যায়। এই সময় কিয়ানের মাথায় আসে সে কি করছিল। নীলার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিলি বিষয় নিয়ে সে ঝগড়া করছিল। ও নো, কদিনেই নীলার পাল্লায় পড়ে তার ব্যক্তি সম্মান ডুবতে বসেছে। একটা বুড়ো তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করে ফেলেছি। বুড়ো তেলাপোকা? হ্যাঁ বাবা, তেলাপোকাটার মুখে বড় বড় দাড়ি ছিল। কিয়ান তার মুখে হাত দিয়ে বসে। কোথায়, তার মুখে তো বড় দাড়ি নেই। সে কখনো ক্লিন শেভ করে না বলে দাড়িগুলো ট্রিম করে রাখে। নীলা সেটাকে বুড়োদের দাড়ি বানিয়ে দিল। নীলা কিয়ানের মুখে হাত দেওয়া দেখে হাসতে থাকে। কিয়ান রেগে তার দিকে তাকায়। তবে রফিকুল সাহেব তাদের কথা না বুঝে তাদের খেতে ডেকে চলে আসেন। নীলার পায়ের ব্যথা এতক্ষণ বোঝা না গেলেও এখন একটুও করে বোঝা যাচ্ছে। তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক ধীরে হাঁটছিল। কিছু দূর গিয়ে সে পায়ে পা বেঁধে পড়ে যেতে নিলে কিয়ান দ্রুত পায়ে এসে তাকে ধরে ফেলে। ধিঙ্গি মেয়ে একটা, ঠিকমতো হাঁটতেও পারে না। কি শিখেছো জীবনে? সরুন তো, মরার উপর খাড়ার ঘা যাকে বলে। ব্যথা পেয়েছি যে, তাই এই পায়ে বারবার ব্যথা পাচ্ছি। কিয়ান তাকে টেবিল পর্যন্ত নিয়ে যায়। কিয়ানের মনে হচ্ছিল সে সত্যিই আজকের জন্য নীলার বডিগার্ড হয়ে গেছে, নয়তো উঠতে বসতে কেন তাকে সাহায্য করা লাগছে। খাবার টেবিলে বসে নীলা তার বাবাকে বলে, বাবা, ফ্রিজে একটা বয়ামে দেখো লাড্ডু বানানো। আমি যে বানালাম সেদিন তোমার জন্য, সেগুলো স্যারকে দাও। কিয়ান ভ্রু কুচকে তাকায়। এই মেয়ে কিছু একটা হলেও রেঁধেছে, তাই কি গর্ব করে বলছে? রফিকুল সাহেব একটু দোনোমনো করছিল, তবে নীলার এত উৎসাহ দেখে না করতে পারেন না। তিনি ফ্রিজ থেকে লাড্ডুর বয়াম এনে কিয়ানকে দেয়। তবে ওনার চেহারায় বিষণ্ণতা লক্ষ্য করা যায়। তিনি যেন না করতে চাচ্ছেন কিয়ানকে, তবে কিয়ান সেটা না বুঝে একটা লাড্ডু মুখে দেয়। সাথে সাথে তার মুখটা বিষিয়েও যায়। রফিকুল সাহেব আঁতকে ওঠেন। এই বুঝে কিয়ান সবটা প্রকাশ করে দিল, তবে তাকে অবাক করে দিয়ে কিয়ান স্বাভাবিক থাকে। মূলত নীলা সেদিকে লাড্ডু বানাতে গিয়ে ফুড কালার দিতে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে বসেছে। তবে সে নিজে লাড্ডু টেস্ট করেনি বলে বুঝতে পারেনি। এখন সেটা কিয়ান খেয়েই ঠিকই কাহিনী বুঝতে পেরেছে, তাই কোনো রিয়াকশন দেয় না। কিন্তু নীলা নাছোড়বান্দা হয়ে বলে, বলুন না স্যার, কেমন হয়েছে? প্রথমবার বানিয়েছি, বাবা বলেছে অনেক মজা হয়েছে। আপনিও একটু রিভিউ দেন। কিয়ান অতি কষ্টে অল্প হেসে বলে, মজা হয়েছে। কতটুকু মজা হয়েছে ভালোভাবে বলুন না। নীলা, অনেক হয়েছে, খাবার খা এখন, কিয়ানকেও খেতে দে। বাবার কথাই তার আর কিয়ানের কমপ্লিমেন্ট পাওয়া হলো না। এদিকে ঝাল লাড্ডু খেয়ে কিয়ানের রুচিই নষ্ট হয়ে গেছে, ফলস্বরূপ সে ভালোভাবে খেতে পারে না। অথচ নীলা সেসব বুঝতেই পারে না। সে নিজের মতো খাবার খেয়ে নেয়। নীলা রুমে গিয়ে দেখে তার বিড়াল দুটো এদিক সেদিক লাফালাফি করছে। সে বুঝতে পারে যাতে বিড়াল দুটো তার মতোই চঞ্চল, তবে মাঝে খাবার না খেয়ে অসুস্থ থাকায় এমন নিস্তেজ হয়েছিল। এখন পেটে খাবার পড়ায় নিজেদের স্বরূপ প্রকাশ করছে। নীলা ধীরে ধীরে গিয়ে পেছন থেকে তাদের ভয় দেখায়। এতে দুটোই লাফিয়ে পালাতে থাকে। নীলাও ধরার জন্য পেছনে যায়। গোলুমনু, পালাবি না বলছি, আমার পা তোদের মতো এত সুস্থ সবল না। দাঁড়া বলছি। নীলা গিয়ে একটাকে ধরে ফেললেও অপর বাচ্চাটি সোজা রুম থেকে বেরিয়ে যায়। নীলাও বেরিয়ে দেখে সেটি কিয়ানের রুমে ঢুকে পড়েছে। নীলা কপালে হাত দিয়ে আগায়। কিয়ান ততক্ষণে রুমের লাইট অফ করে শুয়ে পড়েছে। নীলা তখন ফ্লোরে হামাগুড়ি দিয়ে রুমে প্রবেশ করে। অন্ধকারে হাত বুলিয়ে ফ্লোরে বিড়ালটাকে খুঁজতে থাকে। তবে তা কি এত সহজ নাকি? ছোট্ট বাচ্চাটা যে কোথায় লুকিয়ে আছে কে জানে। এ তো মাঝে কিয়ান বুঝতে পারে রুমে কেউ প্রবেশ করেছে, কারণ সে তখনও ঘুমিয়ে সারেনি। আর করিডোরে লাইট অন থাকায় দরজা খোলায় আলো ভেতরে প্রবেশ করেছে। কিয়ান চুপ করে থাকে বিষয়টা বোঝার জন্য। এরই মাঝে নীলার কোলে থাকা বিড়ালটি মিয়াও করে ওঠে। আর তখনই কিয়ান অনুভব করে তার পায়ের কাছে কিছু একটা সুরসুর করছে। সে আটকে ওঠে। ছোট থেকেই তার বিড়ালে কিছুটা ফোবিয়া কাজ করে। বড় হতে হতে তার কিছুটা কমে এলেও আজও সে বিড়াল থেকে দূরত্ব বজায় রাখে। তার মাঝে
মাঝে এখন পায়ের কাছে বিড়ালের উপস্থিতি অনুভব করে সে লাফিয়ে ওঠে। বিছানার শব্দে নীলা ফ্লোরে স্থির হয়ে বসে পড়ে। তার মানে কিয়ান সজাগ আছে। সে দ্রুত পালাতে নিলে কিয়ান ফোনের আলো জ্বালায়। এতে নীলা দেখে তার গোলু কিয়ানের পায়ের কাছে পড়ে আছে। কিয়ান তাকে পা দিয়ে সরাতেই নিচ্ছিল, তবে নীলা গিয়ে বাধা দিতে যায় আর ফ্লোরে থাকা কার্পেট পা বেঁধে হুট করে লাফিয়ে কিয়ানের উপরই পড়ে যায়। আর কিয়ানও তাকে সামলাতে গেলে দুজনে একত্রে বিছানায় আছড়ে পড়ে। আর এই সুযোগে গোলু মনু রুম থেকে পালিয়ে যায়। নীলা কিয়ানের উপর পড়তেই কিয়ানের হাতের ফোন বিছানায় উল্টে পড়ে আর ফোনের ফ্ল্যাশলাইটের আলোয় ঘর আলোকিত হয়ে যায়। নীলার হাত তখন কিয়ানের বুকের টি শার্ট আঁকড়ে ধরে আছে। খোলা চুলে তার মুখ ঢাকা পড়েছে আর কিয়ান তার কোমর জড়িয়ে ধরে তার দিকেই তাকিয়ে আছে। এই সময় ঘরের আবহাওয়া অস্বাভাবিক রকম স্থির হয়ে যায়। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। মুখে কারো টু শব্দও নেই, অথচ চোখে চোখে যেন কত কথাই তারা সেরে নিচ্ছে।